আমরা অবাক হলাম, বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি ওই মোহাম্মদ ইউনূসের যে ঠ্যাঙ্গারে বাহিনী, এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করা। তাদের আসল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা, যেমন তারা ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে। কিন্তু দেখুন, গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে। সেনাবাহিনীর প্রোটেকশনে সেই জঙ্গি শক্তি সেদিন গোপালগঞ্জ থেকে পালিয়েছে। সেনাবাহিনী কেন, কি উদ্দেশ্যে তাদের প্রোটেকশন দিল, পালিয়ে যেতে সাহায্য করলো? এটা তো সেনাবাহিনীর দায়িত্ব নয়। এখন সেনাপ্রধান তো আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। 5ই আগস্টের যে ঘটনা, সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হননি, আওয়ামী লীগ পরাজিত হয়নি, পরাজিত হয়েছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ৭১ বিজয়ী বাংলাদেশ। যেই ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব তো সরকারেরই ছিল। আপনাদের কোন কোন দুর্বলতা, কোন কোন ব্যর্থতার কারণে আপনাদের কথা মতো বাংলাদেশ পরাজিত হলো? এটাকে আমরা কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান হিসেবে দেখি। এটা আমি বলেছি, এটা একটা জঙ্গিবাদী হামলা হয়েছে এবং সেভাবেই আমরা ব্যর্থতা যদি বলেন, সেই জঙ্গিবাদী হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে। তা না হলে তারা সাকসেসফুল হলো কেমন করে, এটাও সত্য। কিন্তু কিছু ভুলভ্রান্তি থাকতে পারে মানে কি? আপনারা 1 বছরেও সেগুলো নিশ্চিত হতে পারেননি, তাই তো? সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে, এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা এবং ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে, আমি বলবো অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া, এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব, কর্তব্য বলে আমরা মনে করি। সেটা যখন বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন করব আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তখন এসব নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এখন আমরা বিভিন্নভাবে আছি, বিচ্ছিন্নভাবে আছি। বাংলাদেশে আমাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, একদম অন্যায় অযৌক্তিক ভাবে। এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বসাবসির মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব? সে পরিবেশ পরিস্থিতি এখন বজায় নেই। যখন সময় আসবে তখন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ আমরা করব। কিন্তু গত 1 বছরে আপনারা কি কোনোভাবে সংগঠিত হতে পেরেছেন? আমরা একেবারেই
যে একটা বিপর্যয় থেকে এবং একটা ভয়ানক ভূকম্পনের মতো অবস্থা থেকে আমরা আমাদের পার্টিকে নতুনভাবে সংগঠিত করা, এই কাজটি খুব দুরূহ এবং কঠিন। আমাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না। আমাদের বাড়িঘর হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস, এবং আমাদের কর্মীরা অনেকেই জেলে। প্রতিনিয়তই মবক্রেসি বা মব যে ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে। মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তার আমলে মানুষ ভালো ছিল, সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা, যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে? এই কথা আপনারা কোথায় শুনছেন? আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই। আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আমাদের দল জনগণের দল। জনগণের সমর্থন আছে কি নেই, জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত। জনাব ওবায়দুল কাদের, যদি এখানে যদি আপনাকে ধরি, যে আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন? ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে, সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল, মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল, বিতৃষ্ণা ছিল, এই পালস, মানুষের এই উপলব্ধিগুলো কি আপনারা 5ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন? আমরা তো সরকারে ছিলাম, আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে, সেটা বাস্তবায়নে আমরা কার্পণ্য করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিস্ময়। আজকের মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস, কয়েক ডজন ফ্লাইওভার, রেলওয়ে ওভারপাস এবং 100 সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী। তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনে 150 সেতুর উদ্বোধন করেছিলেন। সমতলে, পাহাড়ে, সর্বত্রই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি। তারপর আপনি দেখুন যে সেই বরিশাল, বৃহত্তর বরিশালে যে প্রকল্প, যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেটা এবং গভীর সমুদ্রে সেখানে যে প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন? পায়রা সমুদ্র বন্দর। বুঝতে পারছি, কেউ অস্বীকার করছে না আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে, যা গত 53 বছরে হয়নি, এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না। কিন্তু আপনি বাংলাদেশের, আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে পোড় খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি মনে করেন
গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন, গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ, অবকাঠামো নির্মাণ? তা তো মনে করি না। আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে, তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা হয়, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশের একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি। তারা তো 2018 সালে নির্বাচনে এসেছিল। আর 2018 সালের নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ, তো তখন তো নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচন কি গ্রহণযোগ্য ছিল? জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপর মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা 6-7 জনের মতো সংসদে আসলেন, কিন্তু দলের মহাসচিব আসলেন। আপনার কি মনে হয় জবাব জনাব ওবায়দুল কাদের, 2008 সালের নির্বাচন ভালো নির্বাচন, 2014 সালের নির্বাচনকেও আমি আমি দিতে চাই যে 2014 সালের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল, যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে 2014 সালের নির্বাচনটি হয়েছে। কিন্তু 2018 সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয়, আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে? কোন নির্বাচন? 2018 সালের নির্বাচন, যেই নির্বাচন তখনই আসবে যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে, এবং নির্বাচন কমিশনে যে সংস্কারগুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। ওকে, আমি বুঝতে পেরেছি। আপনারা মনে করেন যে 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন এগুলো প্রশ্নাতীত। আচ্ছা, আমি একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি। আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে। এখন এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি। এমনকি বহির্বিশ্বে কি কোনো সংযোগ স্থাপন করতে কোনো আমরা জানি অনেক কূটনৈতিক তৎপরতা থাকে, অনেক রকম বিষয় থাকে, আপনাদের কি সেরকমও কোনো উদ্যোগ কি আছে? আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে, দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা বদলে যাচ্ছে, এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারাও
সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি। জি আমরা জি জনাব যে ওবায়দুল কাদের, কর্মসূচি দিচ্ছি সারা দেশেই, এটা ক্রমেই কর্মসূচিগুলো পালন জোরদারভাবে হচ্ছে। জি